হ্যালো স্টুডেন্ট, তো দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে তোমাদের 4 নম্বর স্কুলটা করাবো। তো এর আগে তোমাদের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে যাও, সেখানে ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখো। তো চলো আজকে আমরা 4 নম্বর স্কুল শুরু করে দেবো। দেখো প্রথম প্রশ্নটা 1 নম্বর আমাদের বলেছে এখানে 2.25 টাকা 5 টাকার শতকরা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো অঙ্ক খুবই ভালো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব বারে বারে আসে। আমাদের এখানে যেটা বলেছে, আমাদের এখানে যেটা জানতে চেয়েছে, দেখো এই যে দেখো 2.5 টাকা 2.25 টাকা 5 টাকার শতকরা বলেছে। মানে 2.25 টাকা 5 টাকার শতকরা, তার 5 টাকাটা নিচে দেবা, আর শতকরা বলে 100 দিয়ে গুণ করে দেবা। এই যে আমাদের নিয়মটা, এই যে এত টাকার শতকরা কত, তাহলে এই টাকাটা বা এই টাকাটা গুণিত 100, এভাবে করে তোমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো আমরা কি করব, দেখো প্রথমে আমরা কাটাকাটি না করে এটা গুণ করে নিই আমরা উপরে। দেখো উপরে গুণ করার যে বুদ্ধিটা, এটা এই যে দুটোর পর দশমিক আছে আর দুটো শূন্য, তা দশমিকও ভ্যানিস, শূন্য ভ্যানিস, তাহলে আমাদের হয়ে যাবে 225। দেখো এইভাবে সহজে আমরা গুণটা করে নিতে পারবো। ঠিক আছে, গুণের সময় দশমিকটা ডান দিকে সরে যাবে। কয় ঘর সরবে? দুটো শূন্য আছে তো 2 ঘর সরে যাবে, তাহলে এখান থেকে দশমিকটা 1 ঘর 2 ঘর এখানে চলে আসবে। আর এখানে বলতে এখানে তো আমরা দিব না, তাহলে আমাদের 225 রয়ে গেল। এভাবে তোমরা সহজে 100 সঙ্গে এটা গুণ করে নিতে পারবা। আর নিচে তো আমাদের 5 আছে, এবার পাই দিয়ে কাটাকাটি করে নাও। দেখো পাই দিয়ে যে কাটাকাটি করো, 5 4 20, আর এটা হয়ে গেল 25, 5 5 25। তাই দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম 45%। এটা কিন্তু আমাদের অ্যান্সার, সেটা পেলাম 45%। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে এতকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। আচ্ছা, এখন কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়, মানে এই সংখ্যাটাকে কোনো কিছু দিয়ে গুণ করলে তারপর পূর্ণঘন সংখ্যা হবে। সেটা জানবো কী করে, কত দিয়ে গুণ করব? তার জন্য আমরা কী করব, এই যে সংখ্যাটা আছে না 675, এটাকে লসাগু করে নাও। লসাগু করলেই তোমরা বুঝতে পারবা যে কত দিয়ে গুণ করবা। তো আমরা পাই দিয়ে লসাগু করব। ডান দিকে 5 থাকলে পাই দিয়ে লসাগু যায়। তো 5 একে 5, 1 চলে আসলো 17, 5 3 15, 2 আসলো 25, 5 5 25। আবার পাই দিয়ে যাবে, 5 দিয়ে 10, 3 চলে আসলো 35, 5 7 35। এবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। তো দেখো পূর্ণঘন সংখ্যা আমরা কি জানি, দেখো 3টা করে সংখ্যা একই রকম থাকবে। এই যে দেখো 3টা 3 আছে, এবার 5 আছে দুটো, তাহলে এখানে আরেকটা 5 দরকার। আরেকটা 5 হলে পরই সংখ্যাটা আমাদের পূর্ণঘন হয়ে যাবে। তাহলে এর সঙ্গে এই যে 675, তাহলে আমাদের একটা 5 কম আছে না, তাহলে একে যদি একটা 5 দিয়ে গুণ করে দিই তখনই কিন্তু সংখ্যাটা পূর্ণঘন হয়ে যাবে। এবার বুঝে নিয়েছি আমরা যে কত দিয়ে গুণ করতে হবে, পাই দিয়ে গুণ করতে হবে। কী করে বুঝলাম? এখান থেকে বুঝে নিলাম, এরা তো 3 জন হয়ে গেছি। তো এই যে 3টা 5 হচ্ছে না, তাহলে আরেকটা 5 দরকার। আরেকটা 5 দরকার বলতে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেটা আমাদের অ্যান্সার 5 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? এই যে 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা? 5 ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। অ্যান্সারটা কিন্তু 5। আচ্ছা, এবার দেখো 3 নম্বর প্রশ্নটা, a, b এই যে বিন্দুটি আছে, এই বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব জানতে চেয়েছে। তাহলে x অক্ষ থেকে দূরত্ব বলে এই দূরত্বটা হবে b একক হবে। অ্যান্সারটা কী করে হবে b একক? দেখো আচ্ছা, তোমাদের আমি এই যে ছক কাগজে তোমরা x অক্ষ y অক্ষ তৈরি করো। এই যে আমাদের y অক্ষ, এই যে x অক্ষ, এটা হচ্ছে আমাদের x, আর এদিকে আমাদের y, এভাবে তোমরা ছক কাগজে তৈরি করো। আচ্ছা, এই পার্টটা তৈরি হয় না, এই পার্টটা 9-এ হয়। তোমাদের যে 8 ক্লাস 8-এ এদিকে আর এইদিকে তৈরি হয়, এটা মূল বিন্দু, এটা হচ্ছে 0। তো যাই হোক, এই যে এদিকে x অক্ষ, এদিকটা y অক্ষ, ধনাত্মকগুলো এখানে ধরা হয়। আর এদিকটা ঋণাত্মক, এদিকে ঋণাত্মক, এদিকে -y, এদিকে -x। এগুলো 9-এ গিয়ে তোমরা দেখবা আমাদের ক্লাস 8-এ শুধু এই পার্টটাই আছে, মানে প্রথম পার্টটা নিয়ে তৈরি করেছে ক্লাস 8-এ। আর 9-এ যখন উঠে যাবা তখন এই পাত এগুলোকে পাত বলা হয় একটা। ঠিক আছে, এই 4টা পাত নিয়ে তখন গঠিত ক্লাস 9-এ। তো চলো আমরা এখান থেকে দেখি। তাহলে এই যে বিন্দুটা আছে না a, b, এই যে এখান থেকে a একক, এদিকে b একক, ধরো বিন্দুটা এখানে আছে, তাহলে বিন্দুটা আছে a, b। তাহলে x অক্ষ থেকে দূরত্ব যারা দেখো তো, মানে এই যে আমরা এই যে দূরত্বটা, এই যে বলবো এই দূরত্বটা জানতে চাইছে, x অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব কত হবে। তাই দেখো আমরা যেটা গুনলাম, এদিকে এই যে গুনলাম, এটা হচ্ছে a এর পার্ট, এই যে এটা আছে, মানে এদিকে a, আর এদিকে b আছে, এটা b এর পার্ট।
তাহলে এক্স অক্ষ থেকে এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত একক, বি একক। তো দেখো অ্যান্সারটা আমরা কিন্তু বি একক পেয়ে গেলাম, বি একক। পরের প্রশ্ন বলছে 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, এটা আমাদের জানতে চেয়েছে সম্পূরক কোণ কত। তাহলে দেখো সম্পূরক কোণ আমরা কীভাবে পাবো, দেখো সম্পূরক কোণ বলতে যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। মানে এই যে 101 ডিগ্রি আছে না, এর সঙ্গে আমরা কত যোগ করব, ঠিক আছে, এই যে এই কোণটার সঙ্গে আমরা কত ডিগ্রি যোগ করব যে 180 ডিগ্রি হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের অ্যান্সারটা। এখানে আমাদের চেয়েছে এর সঙ্গে কত চাই, তাহলে সেটা পাওয়ার জন্য আমরা কি করব, 180 ডিগ্রি থেকে 101 ডিগ্রি আমরা বিয়োগ করে দেবো। বিয়োগফলটা করলেই কি এখানকার এটা মানটা পেয়ে যাবো। এটা বিয়োগ করে নাও, এটা হয়ে যাবে আমাদের 9, এটা হয়ে যাবে আমাদের 7। তা দেখো 79 ডিগ্রি, এখানে যদি আমাদের 79 ডিগ্রি হয় তাহলে 101 আর 79 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি পেয়ে যাবা। তাই অ্যান্সারটা কিন্তু আমাদের 79 ডিগ্রি, ঠিক আছে। এই যে আমরা অ্যান্সারটা এখানে অ্যান্সারটা লিখে দিই, এই যে 79 ডিগ্রি। মানে যে কোণের সম্পূরক কোণ জানতে চাইবে সেই কোণটা 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিবা, তখনই তোমরা সেই কোণের সম্পূরক কোণটা পেয়ে যাবা, সম্পূরক কোণ। আচ্ছা, হয়ে গেল আমাদের 4। এবার চলে যাবো 5 নম্বর প্রশ্নটা। আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের বি কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, আর এ বি আর এসি বাহু সমান, তাই এই কোণটা আমাদের চেয়েছে। দেখো আমরা প্রথমে ত্রিভুজটা তোমাদের তৈরি করে দিচ্ছি আমি। দেখো আমাদের যে ত্রিভুজটা আছে এখানে এ বি এসি বাহু সমান আছে। আচ্ছা, এ বি সি। আচ্ছা, এখানে এই যে বি কোণটা আছে না, এই যে বি কোণ, এটা আমাদের 70 ডিগ্রি। আর এ বি আর এসি বাহু, এই দুটো বাহু সমান। আচ্ছা দেখো এই দুটো বাহু সমান হলে না, এই দুটো কোনো সমান নয়, এটা কোণ সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা উপপাদ্যই আছে ক্লাস 8, ঠিক আছে। উপপাদ্য এটা সম্ভবত এটা 4, যে কোনো ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে, ঠিক আছে, তাদের যে বিপরীত এই দুটি বাহুর যে বিপরীত কোণগুলো, এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর এসি বাহুর বিপরীত কোণ এটা, তা তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এটা 70 ডিগ্রি হলে পরে এটা কত হবে, এটা 70 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এই কোণটা জানতে চেয়েছি, এই কোণটা আমাদের বের করতে বলেছে। তা দেখো এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। কোনো ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে, ঠিক আছে, সেই দুটি কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবা, তখনই 3 নম্বর কোণটা পাবো। মানে আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ দেবো এই দুটি কোণের যোগফল, মানে 70 ডিগ্রি যোগ 70 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি, এটা যোগ করলে তোমরা পেয়ে যাবা 140 ডিগ্রি। আর এটা দেখো 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 40 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা কত পেয়ে গেলাম, 40 ডিগ্রি পেয়ে গেলাম। এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের এখানে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো আমি তোমাদের অঙ্কটা, দেখো অঙ্কটা কীভাবে হচ্ছে। এই যে আমাদের যেটা বলেছে অপশানগুলো দেওয়া আছে। আচ্ছা, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ দেওয়া আছে এ কোণ, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে দেখো, তাহলে আমাদের একটি কোণ যদি এ কোণ বলে, তাহলে অপর দুটি কোণের মান আমাদের জানতে চেয়েছে। তাহলে অপর দুটি কোণের মান দেখো আমাদের বি নাম্বার অপশানটা আমরা নিতে পারবো। কেন বি নাম্বারটা হবে দেখো, কারণ একটা কোণ বলেছে এ, তাহলে এখানে দুটো কোণ দেওয়া আছে। তাহলে এই যে একটা কোণ এ আর এই যে দুটো কোণ, তাহলে এদের যোগফলটা কত হবে, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখন আমরা এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণের যোগফল দেখবো 180 ডিগ্রি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। দেখো এ কোণ যোগ এবার এই কোণটা, মানে 90 ডিগ্রি মাইনাস a/2 প্লাস আবার এই কোণটা আছে, যে দেখো এই যেটা 90 ডিগ্রি মাইনাস আবার a/2 আছে, তাই না। আচ্ছা দেখো ত্রিভুজটা যখন সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে দুটো কোণ সমান হবে। আচ্ছা, দুটো কোণ তো এখানেও আছে, কিন্তু এরা দুজনই হবে, কারণ এই যে এদের তিনজনের যোগফলটা আমরা 180 ডিগ্রি পাবো। দেখো কী করে পাচ্ছি। আচ্ছা এটা আমরা এ প্লাস এখান থেকে 90 আর 90, তো এটা কিন্তু যোগ করে কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে। আর এখন আমাদের দেখো এই যে a-2, মাইনাস a/2 এটা এক জায়গায় রাখি আমরা, মাইনাস a/2 আর মাইনাস a/2। আচ্ছা, এখানে আমরা দেখো 180 ডিগ্রিটা আগে লিখে দিলাম, আর প্লাস এ আছে, এটা প্লাস এটা এখানে লিখলাম, আর এটা মাইনাস a/2 আর মাইনাস a/2। আচ্ছা, এখানে 180 ডিগ্রি
আমরা এটা বসিয়ে দিলাম প্লাস, আর এখান থেকে একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করি এই তিনজনকে নিয়ে। লসাগু 2, এখানে হয়ে যাবে আমাদের 2a মাইনাস, এটা 2 মিলে গেলো এ নেমে গেলো, মাইনাস 2 মিলে গেলে এ নেমে গেলো, ভগ্নাংশের যোগ বিয়োগ করছি আমরা। এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এবার দেখো তো 2, এটা আমাদের 2a মাইনাস এ আর মাইনাস এ, মাইনাস 2a হয়ে যায় সমান সমান 180 ডিগ্রি। আর এখানে দেখো 2a কেটে গেল প্লাস, তাহলে 0/2, তাহলে 180 ডিগ্রি। 0/2 মানে 0, তো এই পার্টটা 0 হয়ে গেল, থেকে গেলো 180 ডিগ্রি। দেখো এই যে তিনটি কোণের যোগফল নিয়েছিলাম, এই কোণটা, সরি এটাতে এ আছে, এটা একটা কোণ আছে, এটা কোণ, আর এই কোণটা আর এই কোণটা, এই তিনটি কোণের যোগফল আমরা কোথায় পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ এ হলে অপর কোণ দুটি হবে এই যে বি নম্বর অপশানটা হবে আমাদের অ্যান্সার। এবার চলে যাবো 2 এর প্রশ্নগুলো। দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা যে আমাদের একটি কটা আছে রাশিমালা, 1 2 3 4, 4টি রাশিমালা আছে, এদের গুণফলটা আমাদের এদের সরলতম মান বের করতে বলেছে। দেখো এদের গুণফলটা আমাদের একটু বুদ্ধি করে করতে হবে, এখানে যদি বুদ্ধি না খাটাও তাহলে কিন্তু অসুবিধায় পড়বা। দেখো অঙ্কটা আমরা এভাবে করতে পারবো। দেখো আমরা প্রথম যে আছে রাশিটা 1 + 1/x, এটাকে আমরা কী করবো, এটা আমরা বসিয়ে দিলাম এটাকে, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। আর সবগুলো, আচ্ছা আমি প্রথমে আগে টুকে নিই রাশিগুলো, তারপরে আমি কাজ করব। 1 + 1/x + 1, আর এখানে 1 + 1/x + 2, আর 1 + 1/x + 3, এভাবে আছে তো। আচ্ছা আমরা কি করব এখন, এই রাশিগুলোর প্রত্যেকটা আছে না, এখানে এক একটা করে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। এদের ভগ্নাংশের যোগ বিয়োগ, এদেরও ভগ্নাংশের যোগ বিয়োগ, এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ, এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ করি। তো চলো আমরা করছি। দেখো তো এখানে লসাগুতে x, তাহলে এখানে x রয়ে যাবে +1, দেখো এখানে করে দিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ। আচ্ছা এখানেও করবো আমরা, এখানে লসাগু x + 1, তো এটা 1 এর সঙ্গে গুণ করে এটা দেখো x + 1 হবে, +1টা নেমে যাবে। আচ্ছা এখানেও আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, লসাগুতে x + 2, এটা আমাদের x + 2 হবে, প্লাস এটা মিলে গেলে তো 1টা নেমে যাবে। আচ্ছা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, এটা x + 3, আচ্ছা এখানে x + 3 হয়ে যাবে, প্লাস এটা 1টা নেমে যাবে। দেখো আচ্ছা এটা এই যে x + 1, এই যে এটা আছে বাই x, এটা বসিয়ে দিলাম গুণিত, আর এখানে দেখো তো এটা x + 2 হয়ে যাবে না, 1 + 1 2, আর নিচে আছে আবার x + 1 গুণিত, বন্ধনী মানে তো গুণ। আচ্ছা এখানে x + 3 পাবো, আর নিচে x + 2 গুণিত, আর এখানে আমরা x + 4 পাবো, আর নিচে x + 3। আচ্ছা এবার দেখো গুণ আছে তো উপর নিচে আমরা কাটাকাটি করতে পারবো, এই x + 1 কেটে গেল, x + 2 কেটে দিলাম, x + 3 কেটে দিলাম, তাহলে আমাদের দেখো আমাদের উপরে থেকে গেল x + 4, আর নিচে থেকে গেল x। আচ্ছা এখানে একটু আমরা সরল করে নিই, এটা আমরা x/x + 4/x, মানে এই যে এক্সটা x/x + 4/x, এটা আমরা করতে পারবো। এটা আবার ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আবার এটা ফিরে আসবে। আচ্ছা এখানে দেখো x কেটে দাও, তাহলে এখানে তোমরা 1 পেয়ে যাবা, আর এটা 4/xই রেখে দাও। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে আচ্ছা তারপরে দেখো, তারপরে যে এখানে বলেছে, এখানে দেখো আমাদের এখানে এই যে x - 3 এর মানটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে এই যে রাশিমালাটা আছে এর মানটা আমাদের দেখাতে বলেছে। আচ্ছা প্রথমে যেটা আছে না, এটাকে একটু আমরা সাজিয়ে নিই, আমরা x - 1/x = -3, দেখো এভাবে সাজিয়ে নিলাম। এটা মানে -3টা ডান দিকে আছে, এটা +3 হয়ে যাবে, -3 ডান দিকে গেলে +3 হয়, আর 1/xটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম -1/x, ঠিক আছে, এটা সাজিয়ে নিলাম। আবার ভালো করে লিখি যে x - 1/x = কিন্তু আমরা 3 পেয়েছি। ওকে আচ্ছা আমাদের যে এর মানটা বের করতে বলেছে কার, এই যে দেখো 3x/s² - x - 1 এর মানটা, দেখো এর মানটা আমরা কী করে বের করছি, পরে 3x, আর এখান থেকে আমরা x কমন নিয়ে নিচ্ছি নিচ থেকে। আচ্ছা তোমরা বলবা যে স্যার 1 আছে, এখানে তো কমন যাবে না x। আচ্ছা কমন যাবে না, তবু কমন নিতে পারবো, কারণ নিচে আমরা x দিয়ে দেবো 1/x, মানে এখানে x কমন নিলে পরে এখানে তো x রয়ে যাবে, এটা তো -1, আর এই যেখানে কমন যাচ্ছিল না, তাহলে তোমরা 1/x করে দিবা, এভাবেও কিন্তু তোমরা কমন নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা এই x করে দিলাম, তাহলে এখানে উপরে তো আমাদের 3 রয়ে গেল। আচ্ছা এখানে x - 1/xটা আগে করলাম, আর -1টা পরে লিখলাম,
এবার দেখো এই যে মানটা আমরা বের করে রেখেছি, দেখো এই যে এই জায়গায় এক্স মাইনাস ওয়ান এক্সের মানটা 3, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো। এক্স মাইনাস ওয়ান এক্স এর মানটা আমরা 3 বের করেছি, আর এখানে -1 ছিল, তাহলে উপরে তো 3 আর এটা হবে 2। দেখো 3/2 এইটাই আমাদের অ্যান্সার, যার মান বের করতে বলেছিল। চলে যাবো আমরা 2 নম্বর, 1 নম্বর করে দিলাম, এবার 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নটা কী বলেছে আমাদের। দেখো এখানে বলেছি এ একটি কাজ 6 দিনে করতে পারে আর বি ওই কাজটি 7 দিনে করতে পারে। তাদের একদিনে করা কাজের অনুপাতটা বের করতে বলেছে। আচ্ছা, একদিনে যে কাজ করবে তার অনুপাতটা চেয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এই যে দেখো 6 দিনে কাজ করতে পারে একটি কাজ, তাহলে 6 দিনে যে কাজটা করবে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ। তো এখানে বলবো যে এ 6 দিনে কাজ করে, 6 দিনে কাজ করবে সম্পূর্ণ কাজটা মানে 1 অংশ কাজ করবে। 6 দিনে কাজ করবে কতটা? 1 অংশ। তাহলে আমরা একদিনের কাজটা বের করে নিই। তাহলে যে একদিনে কাজ করে কত? 1/6 অংশ। এবার বি দেখো তো 7 দিনে, তাহলে বি 7 দিনে কাজ করবে কত? 1 অংশ সম্পূর্ণ কাজ। সম্পূর্ণ কাজটি বি 7 দিনে করতে পারে, তাহলে 7 দিনে করবে 1 অংশ। 1 অংশ বলতে সম্পূর্ণ কাজ। তাহলে বি একদিনে কাজ করবে কত? একদিনে কাজ করবে 1/7 অংশ। দেখো এরও একদিনের কাজটা বের করেছি এবং বিরও একদিনের কাজটা বের করে নিয়েছি। এবার আমাদের যেটা জানতে চেয়েছিল যে তাদের একদিনের কাজের অনুপাত, ঠিক আছে? তাহলে যে আমরা এখানে লিখব এ ও পি এর একদিনের কাজের অনুপাত। একদিনের কাজের অনুপাতটা কিন্তু আমাদের চেয়েছে। দেখো এর একদিনের কাজটা আছে 1/6 এত অংশ, আর বি এর একদিনের কাজটা আছে এই যে 1/7। এই যে এটাকে শুধু আমরা পূর্ণ সংখ্যায় করে নেব। এই যে আমাদের অনুপাতটা পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে, পূর্ণ সংখ্যায়। তাহলে আমাদের শুধু এই যে অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় করে নিতে হবে। পূর্ণ সংখ্যা করার নিয়ম কি? দেখো 6 আর 7 লসাগু করবা। লসাগু কত হবে? লসাগুটা তো যাবে না, তা 6 × 7 = 42। তা যেটা লসাগু পাবা সেই লসাগুটা দিয়ে গুণ করে দেবে দুজনকে। আচ্ছা দেখো 42 দিয়ে গুণ করবো = আর 1/7 ছিল, একেও আমরা 42 দিয়ে গুণ করে দেবো। এটা সরল করো, দেখো পূর্ণ সংখ্যায় অনুপাতটা হয়ে যাবে 6 × 7 = 42, 7 × 6 = 42। তা দেখো 7:6। এই যে দেখো আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা, ঠিক আছে? তাদের যে একদিনে যে কাজের অনুপাতটা পূর্ণ সংখ্যায় সেটা হচ্ছে 7:6। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো এরপরের প্রশ্ন যেটা আছে আমাদের 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে একটি ঘড়িতে 5টার সময় 5টা ঘন্টা বাজতে সময় লাগে 8 সেকেন্ড। এবার 9টার সময় 9টা ঘন্টা বাজতে কত সময় লাগে? আচ্ছা, এই অঙ্কটা দেখো আমাদের ত্রৈরাশিক পদ্ধতি যে টাইপের অঙ্কগুলো আছে সেরকম আমরা করব। তো দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। আমরা প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি যদি আমরা তৈরি করি, তাহলে আমরা ঘন্টার সংখ্যা আছে এখানে, আমাদের আছে ঘন্টার সংখ্যা, ঠিক আছে? ঘন্টার সংখ্যা আছে, আর আছে আমাদের সময় যেটা আমাদের এখানে সেকেন্ডে আছে, সেকেন্ড। আচ্ছা, এখানে প্রথমে দেখো এই যে 5টা ঘন্টা বাজবে, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ে গেল। সময়টা বর্ষাকাল, এখন মাঝে মধ্যেই বৃষ্টি আসছে। আচ্ছা চলো আমরা অঙ্ক করি। দেখো প্রথম কী বলেছিল, এই যে দেখো 5টার ঘন্টা বাজতে, তাই না? 5টার সময় 5টার ঘন্টা বাজছিল। তা 5টার ঘন্টা বাজতে মানে 5টি ঘন্টা বাজতে সময় লেগেছিল 8 সেকেন্ড সময় লেগেছে। এবার 9টার সময় 9টা ঘন্টা বাজবে, তা 9টার সময় যে 9টি ঘন্টা বাজতে মানে 9টা ঘন্টা বাজতে সময় আমাদের কত লেগেছে সেটাই আমাদের বের করতে বলেছে, সময়টা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো 9টার ঘন্টা বাজতে সময়, দেখো 5টার ঘন্টা বাজতে সময় যদি 8 সেকেন্ড লাগে, তাহলে 9টি ঘন্টা বাজতে সময়টা বেশি লাগবে, তাই এটা কিন্তু আমাদের বেশি আছে। ত্রৈরাশিক অঙ্ক তোমাদের ক্লাসের অঙ্কগুলো, তোমাদের বই থেকে ক্লাসের অঙ্ক দেওয়া হয়েছে। ত্রৈরাশিক অঙ্কগুলো তোমাদের কিন্তু আমি দিয়েছি অঙ্কগুলো। যারা আমার ক্লাসগুলো দেখোনি তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারো।
ঠিক আছে, অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 ম্যাথ বলে তোমাদের প্লে লিস্ট করা আছে। তোমরা আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবা। তোমাদের যে অষ্টম শ্রেণী তোমাদের যে গণিত বইটা আছে সেখান থেকে কিন্তু বই থেকে অঙ্কগুলো দেওয়া হয়, ত্রৈরাশিক নিয়মের অঙ্কগুলো দেওয়া হয়েছে। সেই ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা ত্রৈরাশিক নিয়মটা। আচ্ছা, তো দেখো এখানে বেশি সময়টা লাগবে। তো এখানে আমাদের যেটা বের করতে হবে 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে। তাহলে আমরা লিখব 9টা ঘন্টা বাজতে সময় লাগবে। সময় লাগবে কত, দেখো নিয়মটা আমাদের 8 গুণিত, দেখো এখানে আমাদের বেশি আমাদের সম্পর্কটা কি আছে, এখানে বাড়লো এখানে বাড়লো, সরল সম্পর্ক, বেড়েছে সরল সম্পর্ক। তাহলে এখানে আমাদের বেশি বলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, মানে 9/5। এই যে বেশি থেকে উপরে 9 নিচে 5। ওকে, তাহলে এটা আমরা সরল করি, আমার অ্যান্সারটা পেয়ে যাবো। এটা যদি সরল করি দেখো তাহলে 8 9 72 আর নিচে 5। ঠিক আছে, এটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, আমরা কাজ করি, এটাকে সরল করার জন্য 2 দিয়ে গুণ করে দিই। তো 2 দিয়ে গুণ করলে পরে 2 7 14, 2 দিয়ে 4, এখানে 10। মানে আমরা সহজভাবে ভাগটা করব বলেই আমরা এটা করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো 10 দিয়ে আমরা ভাগ করে দেবো। তো দেখো 10 দিয়ে ভাগ করে একটা সহজ বুদ্ধি আছে, একটা শূন্য একটা বা দশমিক বসিয়ে দাও। এই যে 14.2 এত সেকেন্ড, এই যে আমাদের দেখো অ্যান্সার। ওকে, আমার অ্যান্সার পেয়ে গেছি, এই যে 14.2 সেকেন্ড। এটা বলেছিল কত সময় লাগবে, তাহলে এখানে সময় লাগবে আমাদের 14.2 সেকেন্ড। এই যে আমাদের অ্যান্সার। এরপরে 5 প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের ত্রিভুজে 3টি বাহু দেওয়া আছে, এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো ত্রিভুজ কখন আমরা আঁকতে পারবো, যখন এই যে ছোট দুটো বাহু যোগ করবা 2 আর 3, ছোট দুটি বাহু যোগ করলে আমরা 5 পেলাম। তাহলে এই যে 5টা পেলাম, দুটি বাহু যোগ করলে 5, তৃতীয় বাহুর সঙ্গে দেখো সমান হয়ে যাচ্ছে, 5 5 সমান যদি হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। আমাদের যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে, সমান বা ছোট হয়ে গেলে সেটা কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। ঠিক আছে, আমাদের এই যে দুটি বাহুর যোগফল, যে কোনো দুটি বাহু, আমরা ছোট দুটি নিলাম, বড় দুটি বাহু যোগ করলে তো বড় হবেই। ঠিক আছে, তা আমরা ছোট দুটি দেখলাম। এই যে দুটি বাহুর যোগফলটা আমরা দেখতে পাচ্ছি যে কি, যে দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহু হচ্ছে বড় আসলো না, সমান আসলো। তো এই যে সমান হয়ে গেল, তার জন্য আমরা কি বলবো, ত্রিভুজ আঁকা যাবে না। এখানে যদি বড় হয়ে যেত, এই যোগফলে যদি 5-এর চেয়ে বড় হতো, তখন কিন্তু আমরা বলতাম ত্রিভুজ আঁকা যাবে। কিন্তু এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, এখানে সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা তোমাদের বলবো, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। তাহলে তোমাদের কোথায় যেতে হবে, এই অঙ্কের জন্য তোমরা চলে যাবা P-161 পাতা, মানে প্রথম স্কুলটা, স্কুল 1, এস দিয়ে স্কুল বলি আমরা, স্কুল 1, সেই 1 নম্বর স্কুলে দেখবা 1-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, 1-এর 3 নম্বর, একই অঙ্ক, তোমরা আগের ক্লাসে গিয়ে এই অঙ্কটা তোমরা দেখে নেবা। তো দেখো আজকে আমরা তোমাদের MCQ, ঠিক আছে, আর SAQ, মানে 1 মার্কের এবং 2 মার্কের অঙ্কগুলো করে দিয়েছি। আর বড় প্রশ্নগুলো তো বই থেকে আছে, বইয়ের অঙ্ক তোমাদের এই যে বড় অঙ্কগুলো যেগুলো আছে, বইয়ের অঙ্কগুলো, এগুলো অঙ্ক তো তোমাদের আমি বই থেকে অঙ্কগুলো দিচ্ছি, ক্লাসের অঙ্কগুলো করাই বই থেকে, টেক্সট বুক থেকে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবা কমন, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা এগুলো অঙ্ক চাও বা কমন বই থেকে আসেনি, তোমরা কমেন্টে জানাবা কোন অঙ্কগুলো কমেন্টে আসেনি। ঠিক আছে, তো সেই স্কুলের নাম্বারটা, অঙ্কের নাম্বারটা মেনশন করে জানাবা, আমি পরবর্তীতে তোমাদের সেই অঙ্কগুলো যেগুলো আনকমন থাকবে বইয়ের বাইরে, সেগুলো তোমাদের করে দেওয়ার আমি চেষ্টা করে দেবো পরবর্তীতে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, কোনো জায়গায় কোনো সমস্যা হলে পরে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।